হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের গণিতের 378 নম্বর পেজের সমস্ত 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো সমাধান করাবো। আর তোমাদের বলে রাখি, আমার এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখবে ইতিহাস ভূগোলের সমস্ত 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন উত্তর প্রস্তুত করা আছে এবং সঙ্গে বড় প্রশ্নগুলো সাজেশান দেওয়া আছে, যেগুলো থেকে তোমরা যদি প্রস্তুত থাকো ওইগুলো থেকেই পরীক্ষায় নিশ্চিত আসবে, এরকম ভাবে সাজেশান রেডি করা হয়েছে। ওকে, তো এখন আমরা একদম প্রথম প্রশ্নে যাচ্ছি। দেখো, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। ওকে, তাহলে আমরা কি লিখব? সমূল চক্রবৃদ্ধি সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, তাহলে ওইটা সমান 121। ওকে, তাহলে দেখো আমি লিখছি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান 121। ওকে, এখানে পিটা কত? 100, 1 প্লাস আরটা নেই, আরটা বার করতে হবে, আর এনটা হচ্ছে 2, 121। আচ্ছা, 100টা এপাশে গুণ আছে, ওদিকে নিয়ে যাও, তাহলে ভাগ হয়ে যাবে। এটা যাই আছে লিখছি, তাহলে 121 বাই 100। এটাকে আমরা কি লিখতে পারি? 121টা 11-র বর্গ আর 100টা 10-এর বর্গ, তাহলে 11 বাই 10-এর হোল স্কোয়ার লিখতে পারি। দুদিকে পাওয়ারগুলো একই হলে উড়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারি? 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 11 বাই এটা 10 হবে। ওকে, 11 বাই 10, এটাকে তাহলে কি লিখতে পারি? আর বাই 100 ইকুয়াল টু 1টা সেদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, 11 বাই 10 মাইনাস 1, তাহলে 11 মাইনাস 10 সমান কি দাঁড়ালো? তাহলে 1 বাই 10। ওকে, তাহলে আর বাই 100 সমান 1 বাই 10। ওকে, এর একটা শূন্য কেটে দাও, তাহলে আর সমান কী হবে? কোনাকুনি গুণ করো, আর 1 গুণ করলে আর হবে, 100 আর 1 গুণ করলে 10 আর 1 গুণ করলে 10 হবে। ওকে, তাহলে 10%। এটা দেখো অপশান এতে আছে। তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্নটা দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান। আচ্ছা, বীজদ্বয় সমানের শর্তটা আমরা জানি, নিরূপক সমান 0 হতে হবে। ওকে, তো নিরূপকটা কাকে বলে? বি স্কোয়ার মাইনাস 4ac-কে 0 লিখতে পারি। তাহলে আমরা কি লিখব? বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, এইটাকে নিরূপক বলে। হলো, যখন বলবে বীজদ্বয় সমান, তখন এই নিরূপক সমান 0 লিখতে হবে। ওকে, তাহলে এবারে আমরা সমীকরণটা কি দেখেছি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এইটা সমীকরণ। তাহলে এখান থেকে বি স্কোয়ার মাইনাস 4ac, দেখো বি এর জায়গায় বি আছে, তাহলে চেক করে নেবে এরকম 4 ইন্টু এ, দেখো এ কোনটা? এ আছে, সি এইটা সিও আছে, এর কোনো চেঞ্জ হলো না, কিন্তু অনেক প্রশ্নে চেঞ্জ হয়। ওকে, তাহলে এখান থেকে আমরা সির মান বার করব। ওকে, তাহলে এইটাকে সেপাশে নিয়ে যাব, তাহলে বি স্কোয়ার সমান 4ac, তাহলে সির মানটা তাহলে কত হবে? বি স্কোয়ার বাই 4a হলো এইটা। এর উত্তরটা দেখবে তোমরা অপশান সিতে আছে। ওকে, তার পরের প্রশ্নে আমরা যাচ্ছি। দেখো তার পরের প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি যা দুটির দৈর্ঘ্য সমান। এখানে এ ও বি 60 ডিগ্রি দেওয়া আছে, আর কোন সিওডির মান বার করতে বলছে। দেখো আমি প্রথমে ছবিটা আঁকছি। দেখো একটা বৃত্ত আঁকলাম, ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও। আচ্ছা, এইটাকে এ বি ধরলাম, এ বি, আর একটা যে সিডি, যা দুটো দৈর্ঘ্য কিন্তু সমান বলেছে। ওকে, এবারে এ ও বি সমান 60 ডিগ্রি হলে এ ও বি মানে এই কোণটা,
এই কোণটা 60 ডিগ্রি বলেছে। ওকে, 60 ডিগ্রি হলে সিওডি মানে এই কোণটা বার করতে বলছে, সিওডি হলো। তাহলে বার করতে বলছে কি সিওডি সমান কত। আচ্ছা দেখো, আমি এই ছবিতে যেটা দেখতে পাচ্ছি যে এ বি আর সিডি সমান, আমরা কি লিখতে পারি যে যেহেতু ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সিওডি এর এ বি সমান সিডি, এ বি সমান সিডি মানে এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা সমান, এটা কিন্তু দেওয়া আছে, ব্র্যাকেটে লিখে দেবে দেওয়া আছে। শর্ট প্রশ্নে যদিও এতটা লিখতে হবে না, যাই হোক বোঝার জন্য ডিটেলস করে দেওয়া হচ্ছে। তারপরে 2 নম্বর পয়েন্টটা কি দেখো, এটাও এই যে ও সি আর ও বি কিন্তু সমান, কেন? এটা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি কি লিখতে পারি ও সি সমান ও বি, ব্র্যাকেটে লিখে দাও, এরা যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তারপর ঠিক সেম একইভাবে ও এ সমান ও এ সমান ও ডি লিখতে পারি, কেন? সেম যুক্তি, যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, ও ডি সমান ও এ। তাহলে আমরা কি লিখতে পারি যে ত্রিভুজটি সর্বসম, তাই তো? তাহলে অতএব আমরা লিখতে পারি কি ত্রিভুজটি সর্বসম। তাই সর্বসম ত্রিভুজের কি অনুরূপ কোণগুলো সমান হয়, তাই অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে কি লিখতে পারি, এই কোণটাও যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 60 ডিগ্রি হবে, তাই তো? তাহলে লিখে দাও, তাই কোণ এ ও বি সমান কোণ সিওডি সমান 60 ডিগ্রি। এটাও দেখবে তোমাদের সি অ্যান্সারে আছে। তার মানে আমরা কি বললাম একদম শর্টে বলে দিচ্ছি, দেখো এই দুটো ত্রিভুজ, এই বাহুটা সমান এই বাহুটা, তারপরে এইটা আর এইটাও সমান, কেন? যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। আবার এই বাহুটাও সমান এই বাহুটা, তার যুক্তিও তাই যে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা কি লিখতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসম, আর সর্বসম ত্রিভুজের কি হয় অনুরূপ কোণগুলো সমান হয়, মানে এটাও যা এটাও তা। ওকে, চলো পরের প্রশ্নে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্নে যাচ্ছি, যে cos 3 থিটা সমান 1 হলে থিটা এর মান কত? 2 cos 3 থিটা সমান 1। ওকে, দেখো তাহলে আমি লিখছি 2 cos 3 থিটা সমান 1। তাহলে একে আমি কি লিখতে পারি, cos 3 থিটা সমান 2টা এ পাশে এলে হাফ হবে। ওকে, তাহলে cos 3 থিটা সমান হাফটা, cos কতর মান হাফ, cos 60 মান হাফ। ওকে, তাহলে cos 60 ডিগ্রি, দুপাশে cos মিলে গেছে মানে উড়ে যাবে। তাহলে কি লিখতে পারি 3 থিটা সমান 60 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান 60 ডিগ্রি বাই 3। ওকে, তাহলে 20 ডিগ্রি। এটাও দেখবে তোমাদের অপশান সিতে আছে। চলো এর পরের প্রশ্নে যাচ্ছি। তার পরের প্রশ্ন দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে। ওকে, ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি যে প্রথম ঘনকের
প্রথম ঘনকের আয়তন বাই দ্বিতীয় ঘনকের আয়তন। প্রথম ঘনকের আয়তনটা তাহলে A1Q লিখতে পারি, আর দ্বিতীয় ঘনকের আয়তনটা A2Q। ওকে, তাহলে প্রথম ঘনকের আয়তন আর দ্বিতীয় ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে, তাহলে 1/27, এটা সমান তাহলে কি লিখতে পারি A1/A2 হোল কিউব। তাহলে এটাকেও যদি আমি ঘন আকারে করে নিই, একে কি লিখব 1/3 এর হোল কিউব সমান A1/A2 হোল কিউব। দুপাশে পাওয়ারগুলো একই হলে উড়ে যায়, তাহলে A1/A2 এর মান 1/3। তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, প্রশ্নে কি চেয়েছে, ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো লিখে নিচ্ছি, ক্ষেত্রফল নয়, ক্ষেত্রফলের অনুপাত। ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে কী হবে, তাহলে প্রথম ঘনকের ক্ষেত্রফল সূত্র কি 6 × A1 স্কোয়ার বাই 6 × A2 স্কোয়ার। একে কী লিখতে পারি, 6 কেটে যাবে, তাহলে A1/A2 হোল স্কোয়ার। A1/A2 মান দেখো আমরা জানি, এই A1/A2 মান 1/3, 1/3 হোল স্কোয়ার, তাহলে 1/9 সমান কি লিখতে পারি 1:9। ওকে, এটাও দেখবে তোমাদের অপশান কত নম্বর অপশানে আছে, সিতে আছে। ওকে, এটাও অপশান সি। দেখো তার পরের প্রশ্ন যেটা দিয়েছে, এই যে VI 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 এর মধ্যমাটা কোনটা হবে হয়তো বলেছে। সবসময় তোমরা খেয়াল করবে আগে কিন্তু ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবে। ওকে, তাহলে এটা দেওয়া আছে প্রশ্নে, তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তাহলে 8, 10, প্রথমে 7, 8, 10, তারপরে 8-এর পরে কিন্তু 9 আছে। ওকে, তাহলে 7, এটা 7 হয়ে গেছে, দাগ দিয়ে দেবে এরকম 7, 8, তারপরে 9, তারপরে 10 হয়েছে, তারপরে দুটো 11 হয়ে গেছে, তারপরে 13, 15, 16, 13, 15, 16। তোমাদের শর্টে দেখিয়ে দিচ্ছি, শর্টে তোমরা কি করবে, এদিকে একটা কাটবে, এদিকে একটা, এটা 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 এটা, তাহলে এটাই মধ্যমা। ওকে, এটা খুব সহজ পদ্ধতিতে। আর তোমরা যদি যুগ্ম এবং অযুগ্মভাবে করতে পারো সেটাও হবে, যেহেতু এটা শর্ট প্রশ্ন আছে। মধ্যমা এটা তোমার অপশান বিতে আছে। ওকে, আর কেউ যদি যুগ্ম অযুগ্ম ভেবে করতে চাও, দেখো এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তো তাহলে কি এটা কিন্তু এনটা হচ্ছে, তাহলে আমি দ্বিতীয় পদ্ধতি বলে লিখে দিচ্ছি। এটাই করবে, মানে 1 নম্বরের ক্ষেত্রে এটাই করবে, তাড়াতাড়ি হবে। তাহলে এনটা এখানে কি 9, এটা কি অযুগ্ম হলো। অযুগ্ম যখন হয় তখন মধ্যমা সূত্র কি, মধ্যমা সমান হয় n+1/2 তম পদ। এনটা কত 9 + 1/2 তম পদ, তাহলে 10কে 2 বদলে 5, তাহলে 5তম পদ। 5তম পদ 1, 2, 3, 4, 5, দেখো সেই 11 হচ্ছে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো তারপরে শূন্যস্থান পূরণগুলো করব।
একটি ব্যবসায় রাজু এবং আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেয়েছে। এখানে মোট লাভটা জানি না, তাহলে আমরা ধরি মোট লাভ x টাকা হলো। দেখো তাহলে আমরা কী লিখব, ধরি মোট লাভ সমান x টাকা। এবার শর্তানুযায়ী আমরা কি লিখতে পারি, বলছে মোট লাভের মানে এক্সের মোট লাভের 80 টাকা হলো। তাহলে এক্সের তাহলে আমরা কি লিখব, 5/9 সমান 80। দেখো রাজু ইস্টু আসিফ, রাজু কিন্তু 5, আসিফ 4, তাহলে 5:4। তাহলে রাজু কত হবে, 5/9। তাহলে মোট লাভটা কত, x, তাহলে x এর 5/9 সমান এইটা 80। তাহলে x সমান তাহলে কত হবে, 80 ইন্টু এইটা এ পাশে গেলে উল্টে যাবে, 9/5, 5 একে 5, 5 6 30, তাহলে 16 কত, 144। অতএব তাহলে মোট লাভ হলো 144 টাকা। এবারে প্রশ্নে তোমাদের চেয়েছে কি না, আসিফ কত পায়। তাহলে অতএব আসিফ পায়, তাহলে টোটাল টাকাটা কত, তাহলে আসিফ পায় 144 মাইনাস 80, তার কারণ রাজু তো 80 টাকা পেয়ে গেছে, তাই না, আর মোট লাভ তো 144 টাকা। তাহলে মোট 144 থেকে রাজু পেয়ে গেছে 80, তাহলে বাকিটা পড়ে থাকবে আসিফের জন্য, তাহলে এটা বিয়োগ করলে হবে 64 টাকা। ওকে, তাহলে এইটা শুধু শূন্যস্থানে লিখবে। তারপরের অঙ্কে যাচ্ছি। দেখো তার পরের অঙ্কটা x প্রপোর্শনাল y এবং x প্রপোর্শনাল z হলে y প্লাস z প্রপোর্শনাল ড্যাশ। তাহলে আমি লিখে নিচ্ছি, দেখো x প্রপোর্শনাল y, আর একটা পার্ট কি আছে, x প্রপোর্শনাল z। তাহলে এখান থেকে কি লিখতে পারি, x সমান k1y, তাই তো। অতএব y এর মানটা বার করে নিই, এখানে y সমান কী হবে, তাহলে x/k1, x/k1, এটাও তাই, x সমান তাহলে কী হবে, k2z। তাহলে অতএব তাহলে প্রশ্নে তোমাকে y প্লাস z বার করতে বলছে, তাহলে z সমান কত হবে, x/k2, তাই তো। তাহলে অতএব y প্লাস z ইকুয়াল টু কত হবে, তাহলে x/k1 প্লাস x/k2, তাহলে y প্লাস z ইকুয়াল টু x কমন লিখে 1/k1 প্লাস 1/k2। ওকে, তাহলে এই অংশটার সমানচিহ্ন তাড়াতে হলে প্রপোর্শনাল আনতে হবে। তাহলে y প্লাস জেড প্রপোর্শনাল কী হবে, x। ওকে, তাহলে এইটাকে শূন্যস্থানে লিখবে। তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো, একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ কী হবে, অর্ধেক হবে, তাই না। তাহলে বৃত্তস্থ কোণ শূন্যস্থানে লিখবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ওকে, কেন্দ্রস্থ কোণ যদি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়
তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। ওকে, দেখো তার পরের প্রশ্নটা দেওয়া আছে সাইন সি, যদি সাইন সি সমান 4/5 হয় তাহলে কস সি ইন্টু কোসেক সি এর মান কত? তাহলে দেওয়া আছে কি সাইন সি সমান 4/5, তাহলে আমি যদি উভয় পাশে যদি বর্গ করে দিই তাহলে কি হবে? সাইন স্কোয়ার সি সমান 16/25, তাই তো? তাহলে আমি সাইন স্কোয়ার সিটাকে কী লিখতে পারি? 1 মাইনাস কস স্কোয়ার সি লিখতে পারি, তাই না? তাহলে 1 মাইনাস কস স্কোয়ার সি সমান 16/25 থাকলো। একে যদি সেদিকে নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে? কস স্কোয়ার সি ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস 16/25, তাহলে 25 16, তাহলে 9/25, তাই তো? তাহলে কস স্কোয়ার সি সমান দাঁড়াচ্ছে 9/25। ওকে, তাহলে এখানে আমরা কস সি সমান কি লিখতে পারি? কস সি সমান কী হবে? তাহলে √9/25 মানে 3/5। তাহলে কস সি আমরা পেয়ে গেছি, তাহলে কস সির জায়গায় 3/5 বসিয়ে দিচ্ছি ইন্টু কোসেকটা কি? কোসেকের জায়গায় নিশ্চয়ই 5/4 লিখতে পারি, কারণ সাইন সি যদি 4/5 হয় তাহলে সাইনের বিপরীতটা কোসেক, তাহলে কোসেক সি হবে 5/4, 5 কেটে যাবে, তাহলে এর মান হবে 3/4। ওকে, এই অংশটাকে তাহলে শূন্যস্থানে লিখবে। চলো তার পরের অঙ্কে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? πr²h সমান তার বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 2πrh। ব্যাস, এখান থেকে নিশ্চয় আমরা আর পেয়ে যাব। আরটা যদি পেয়ে যাই তাহলে 2r বার করতে কোনো সমস্যা হবে না। তাহলে কি বলছে? লম্ববৃত্তাকার চোঙের আয়তন মানে πr² সমান তার বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্র কি? 2πr × h। এই দুটো সাংখ্যমান সমান হবে, তাহলে গেল পাই গেল। আচ্ছা, r² গেলে আর থাকলো পড়ে, তাহলে r সমান 2, তাহলে 2r মানে ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে ব্যাস 2rকে কি ব্যাস বলা হয়। এপাশেও 2 গুণ করেছি, এপাশেও 2 গুণ করেছি, তাহলে এইটাকে কি বলবে? ব্যাস বলবে। তা ব্যাস বেরিয়ে গেল 4 সেমি, তাই তো? তাহলে এটা হচ্ছে 4 একক। তারপরে ভিআই আছে, দেখো ভিআই আছে, দেখো বলছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু হলো কেন্দ্রীয় প্রবণতার কেন্দ্রীয় ড্যাশে, উত্তরটা কী হবে তাহলে? কেন্দ্রীয়। ওকে, কেন্দ্রীয় প্রবণতার মাপক। ওকে, তাহলে শূন্যস্থান পূরণ শেষ হলো। দেখো বলছে 3 জায়গায় সত্য মিথ্যার একদম প্রথম অঙ্কটা, 100 টাকার বার্ষিক 8% হারে n বছরে মোট সুদের পরিমাণ এইটা। তাহলে মোট সুদটা আমি বার করি, তাহলে মোট সূত্র বার করি। আই সমান PTR/100, পি কত? 100, টিটা n, আরটা তো আর আছে, আর বাই 100, 100 কাটলো, তাহলে তাহলে এনআরই বইতে দিয়েছে। ওকে, তাহলে এটা সত্য। তারপরে দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় প্রশ্নটা বলছে এ বি, এই অংশটা দিয়েছে, এর যৌগিক অনুপাত 1:1। ওকে, আচ্ছা, যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাতগুলো কেমন বার করতে হয়, তার নিয়মটা কি? যৌগিক বা
মিশ্র অনুপাত, আমি লিখে লিখে করাচ্ছি, তার কারণ যাদের সমস্যা আছে তারা লিখে লিখে করলে অনেকটা তাদেরও ক্লিয়ার হয়ে যাবে। সমান আমরা কি লিখতে পারি না, পূর্ব পদগুলির গুণফল পূর্ব পদগুলির গুণফল ইস্টু উত্তর পদগুলির গুণফল। ওকে, তাহলে পূর্ব পদগুলো মানে আগেরগুলো হলো, সামনেরগুলো। একটু তোমাদের দেখিয়ে দিই যাদের সমস্যা। দেখো এই যে পূর্ব পদগুলো মানে এই যে এইটা গুণিতক এইটা গুণিতক এইটা হলো, এটা পূর্বপদ, এটা উত্তরপদ, এটা পূর্বপদ, এটা উত্তরপদ। ওকে, তাহলে পূর্বপদগুলোর গুণফল কী হবে তাহলে? এ বি গুণিতক বি সি গুণিতক সি এ। উত্তর পদগুলির গুণফল কী হবে? সি স্কোয়ার গুণিতক এ স্কোয়ার গুণিতক বি স্কোয়ার। এটাকে গুণ করো, গুণ করলে দেখবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে, আর এটা তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তাহলে একই আছে, কেটে যাবে, তাহলে 1:1 হবে। তাহলে কি এটা সত্য? তার পরের প্রশ্নে যাচ্ছি। তার পরের প্রশ্ন দেখো, বলছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর, এটা হবে সম্পূরক। এটা তোমাদের একটা উপপাদ্য আছে হলো, বৃত্তস্থ চতুর্ভুজের, তোমাদের ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। এই ধরো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার যে বিপরীত কোণগুলো মানে এইটা যোগ করলে 180 হবে, এইটাও যোগ করলে 180 হবে হলো। তাহলে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এখানে দিয়েছে পূরক, তাহলে এটা কী হবে? মিথ্যা। ওকে, তার পরের অঙ্কটা দেখো, আইভি দিয়েছে, দেখো আইভি দিয়েছে tan ইন্টু tan b সমান 1। ওকে, দেখো tan a ইন্টু tan b সমান 1 দিয়েছে, এইটা হলে এই a প্লাস b সমান 90 ডিগ্রি হয়। আচ্ছা, আমি তাহলে এটাকে কি লিখতে পারি? tan a সমান, এটাকে এদিকে আনো, 1/tan b। ওকে, তাহলে আমি কি লিখতে পারি? tan a সমান 1/tan b সমান কি লিখতে পারি? cot b। ওকে, তাহলে tan a সমান, আমি এটাকে কি লিখতে পারি? এই cot bটাকে কি লিখতে পারি পূরক কোণের সূত্র অনুযায়ী? tan 90 ডিগ্রি মাইনাস বিটা। দেখো tan 90 ডিগ্রি মাইনাস বিটার মান কি হয়? cot বিটা। দেখো দুদিকে tan একই হয়ে গেল, তাহলে আমি কি লিখতে পারি? a সমান 90 ডিগ্রি মাইনাস বিটা, বিটা এদিকে আসুক, তাহলে a প্লাস বি সমান 90 ডিগ্রি। এটাই বইতে আছে, তাহলে এটা সত্য। ওকে, চলো তার পরের অঙ্কে যাচ্ছি। দেখো তারপরের প্রশ্ন বলছে, দুটি সদৃশ ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সর্বদা সমান হয়। না, দৈর্ঘ্য সদৃশ ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সর্বদা সমানুপাতি হয় হলো, তাহলে এটা কিন্তু মিথ্যা। মাথায় রাখবে, সমানুপাতি হয়, এটা তাহলে মিথ্যা। তার পরের প্রশ্নটা দেখো, একদম শেষ প্রশ্ন, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায়, এটা ওঝাইভ, এটাও সত্য হলো, আগেরটা মিথ্যা, এটা সত্য। ওকে, এবারে আমরা 4-এর দাগেরগুলো করব। দেখো 4-এর দাগের একদম প্রথম প্রশ্নটা, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা, তাহলে কি লিখবো? p × 1 + r/100 সমান এইটা, মানে সমূল চক্রবৃদ্ধি সমান 441।
তাহলে দেখো লিখছি সমূল চক্রবৃদ্ধি সমান 441। ওকে, সমূল চক্রবৃদ্ধি সূত্রটা লিখে নাও, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান 441। এখানে পির মান 400, 1 প্লাস আর বার করতে হবে, আর বাই 100 হোল টু দি পাওয়ার n, nটা হচ্ছে 2, 441 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2, 400টা এদিকে গেলে ভাগ হবে, 441 বাই 400। এটাকে আমরা কি লিখতে পারি, 441টা 21-এর বর্গ আর 400টা 20। ওকে, দুপাশে পাওয়ার একই হলে উড়ে যায়, তাহলে কি লিখব, 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 21 বাই 20। তাহলে আর বাই 100 ইকুয়াল টু কী লিখব, 21 বাই 20। এটা এদিকে আসবে -1, একে বিয়োগ করো, -20, তাহলে 1 বাই 20 হলো। আর বাই 100 সমান 1 বাই 20, তাহলে আর সমান 100টা এ পাশে যাবে, 20 5 100, আর সমান 5। তাহলে অতএব বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার 5%। ওকে, চলো তার পরের প্রশ্নে যাচ্ছি। দেখো বলছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে এবং প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তার মানে কি করব, প্রথম ব্যক্তির লাভ বার করব আর তৃতীয় ব্যক্তির লাভ বার করব। আর প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, মানে কি প্রথম ব্যক্তিটা কম হবে, মানে ছোট। তার মানে কি তৃতীয় ব্যক্তির লাভ বিয়োগ প্রথম ব্যক্তির লাভ সমান 60 টাকা, এটাই হবে শর্তানুযায়ী। তাহলে ব্যবসায় মোট কত লাভ হয়েছে, আচ্ছা লাভটা আমরা জানি না, ধরে নিচ্ছি, ধরি মোট লাভ সমান x টাকা হলো। তাহলে অতএব প্রথম ব্যক্তির লাভ তাহলে কত হবে, তাদের মূলধনের অনুপাতটা দিয়েছে 3:8:5, 3:8:5 হলো, এইটা দিয়েছে। তাহলে প্রথম ব্যক্তির লাভ কত হবে, 3 বাই এদের যোগফল 16। তাহলে প্রথম ব্যক্তির লাভ কত, মোট লাভের এক্সের 3/16। ঠিক সেমভাবে দ্বিতীয় ব্যক্তির লাভটা তাহলে হচ্ছে কত হবে, তাহলে দ্বিতীয় না, আমাদের তৃতীয়টা লাগবে, তাই না, যেহেতু প্রশ্নের তৃতীয় আর প্রথমের কথা বলেছে। তৃতীয় ব্যক্তির লাভ কত হবে, এক্সের 5/16। তাহলে ওপরেরটা হচ্ছে 3x/16 আর তৃতীয় ব্যক্তিরটা হচ্ছে 5x/16। তাহলে এইটা বিয়োগ এইটা সমান 80 শর্তানুযায়ী। শর্তানুযায়ী 5x/16 বিয়োগ 3x/16 সমান 80, তাই না। যেহেতু প্রশ্নে বলেছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে 80 টাকা কম, মানে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে 80 টাকা কম। ওকে, এই কথাটার মানে হচ্ছে প্রথম ব্যক্তির লাভটা হচ্ছে ছোট বা কম, যেটা খুশি ভাবতে পারো। লসাগু 16 হলো, তাহলে 5x বিয়োগ 3x সমান 80। এটা তাহলে কি দাঁড়াবে, 2x সমান কী হবে, 80 × 16। তাহলে বা x সমান কত হবে, 80 × 16/2, 2 8 16,
640, তাই তো? তাহলে অতএব আমরা কি লিখব? প্রশ্নে চেয়েছে ব্যবসায় মোট লাভ হয়েছিল কত, তো মোট লাভটা তোকে এক্সের মান কত 640, অতএব ব্যবসায় মোট লাভ হয়েছিল 640 টাকা। ওকে, অতএব লিখে দিয়েছি। তারপরের প্রশ্ন চলো। তারপরের প্রশ্নটা দেখো, এইটা আর এইটার মধ্যে কোনটি বড়? তোমরা কি করবে, এই জাতীয় প্রশ্নগুলো এলে এইটার বর্গ বার করবে আর এইটার বর্গ বার করবে, করলেই বুঝতে পারবে। দেখো আমি করছি, √15 মাইনাস √3 হোল স্কোয়ার। তাহলে কি একে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলো না, মাইনাস না প্লাস আছে। ওকে, তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি, এইটা a এইটা b, প্লাস বি স্কোয়ার, এটা কত হবে 5, প্লাস এটা আছে 2√45, এটা 3, তাহলে এটা দাঁড়ালো কত 5 3 8, 8 প্লাস 2√45। ঠিক সেম একইভাবে √10 প্লাস √18, আর একটা আছে কি √10 প্লাস √18, এরও বর্গ বার করে নেবে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার মান কত হবে 10 হবে, এর মান হবে 2√18 নয়, এটা 8। ওকে, এটা তাহলে 80 প্লাস 8, এটা কিন্তু 8। ওকে, দেখো তাহলে 10 আর 8 18 হবে, 18 প্লাস ওকে, আচ্ছা একটু মিস্টেক হয়ে গেছে। দেখো এখানে কিন্তু এই যে √15 ছিল। ওকে, এখানে তো √15, এটা 15 হবে, এটা 15 3 যোগ করলে 18 হবে, হলো। এটা হবে 18 প্লাস 2√45, এটা হবে 18 প্লাস 2√80। দেখো এবার এটা একই আছে, এটাও একই আছে, তাহলে এই দুটো পার্থক্য। তাহলে কি √80 বড় না √45 বড়? এটা বড়। তাহলে যেহেতু লিখে দেবে √80 গ্রেটার দেন √45, অতএব এইটা তাহলে এটাতে আছে, তাহলে এটাই বড়। তাহলে √10 প্লাস √8 বড়। ওকে, তারপরের প্রশ্নে চলো। তারপরের প্রশ্নে দেখো, বলছে এক্স প্রপোর্শনাল ওয়াই, ওয়াই প্রপোর্শনাল জেড আর জেড প্রপোর্শনাল এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল। তাহলে এই তিনটে থেকে ভেদ ধ্রুবকের মান বার করব, বার করে সেগুলোকে গুণ করে দেব। ওকে, তাহলে দেখো কি আছে, এক্স প্রপোর্শনাল ওয়াই, তাহলে আমি কি লিখতে পারি, এক্স সমান k1y, এটা একটা। আবার কি দেওয়া আছে, ওয়াই প্রপোর্শনাল জেড, তাহলে ওয়াই সমান কি লিখতে পারি, k2z। আর একটা কী দেওয়া আছে, জেড প্রপোর্শনাল এক্স, তাহলে আমি কি লিখতে পারি, জেড সমান k3x। এবার ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত, মানে এই যে k1 k2 আর k3-র গুণফল বার করতে হবে। তাহলে আমি এখানে কি করতে পারি, যে ওয়াইটা এদিকে আনো, তাহলে এক্স বাই ওয়াই সমান k1, আবার ওয়াই বাই জেডটা এদিকে আনো, তাহলে k2-র মান পেয়ে গেলাম। আবার জেড এই এক্সটাকে এদিকে আনো, k3-র মান পেয়ে গেলাম। তাহলে এই k1 ইন্টু k2 ইন্টু k3, তাহলে অতএব k1 ইন্টু k2 ইন্টু k3। ওকে, k1-এর মান কত, এক্স বাই ওয়াই, k2-র মান ওয়াই বাই জেড, k3-র মান জেড বাই এক্স, এক্স এক্স কাটা গেল, ওয়াই ওয়াই কাটা গেলে জেড জেড কাটা গেল, তাহলে 1। তাহলে অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। ওকে, দেখো অতএব লিখে নিয়েছি। তারপরের প্রশ্নে যাচ্ছি।
তারপরের প্রশ্ন দেখো, ABCD আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও বির মান এত আর ও এর মান এত, ও সির মান বার করতে বলেছে। হলো, এটা হচ্ছে ও বির মান 6 দেওয়া আছে, আর এটা প্রশ্ন ভুল আছে তোমার, এটা ও ডি হবে। ওকে, ও ডির মান এত আর ও এর মান এত, আর ও সির মান বার করতে বলছে। এই জাতীয় প্রশ্নগুলো দেখো একটা সূত্র আছে, আমি চিত্রটা প্রথমে আঁকছি। ABCD একটা আয়তক্ষেত্র, দেখো ABCD। ওকে, তাহলে প্রশ্নে যেটা দেওয়া আছে, কি কি, OB6, OD 8 আর OA5 বার করতে হবে OC। ওকে, এবারে দেখো এর উপর এই আয়তকার চিত্রের উপর একটা বিন্দু আছে, ধরলাম আমি চিত্রটা বিন্দুটা এই জায়গায়। ওকে, তাহলে OB, এইটা তো OB আর ODও যোগ করে দাও, আবার OA আর OC। হলো, আয়তকার চিত্রের উপর এরকম বিন্দু থাকলে এর একটা সূত্র আছে, সেটা কি না, OB স্কোয়ার প্লাস OA স্কোয়ার সমান, OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার সমান OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমি লিখছি, দেখো OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার সমান OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার। ওকে, এবারে মানগুলো বসিয়ে দাও। OBর মান কত, 6 স্কোয়ার, প্লাস ODর মান 8, ও এর মান কত 5, OC তো বার করতে হবে। ওকে, এটা তার কত 36 প্লাস 64, 25 প্লাস OC স্কোয়ার, এটা কত 100, 25টা এদিকে আসুক, বিয়োগ 25 OC স্কোয়ার, তাহলে 75 সমান OC স্কোয়ার। তাহলে OC সমান কত হবে, √75, তাই না? অতএব OC সমান √75। 75 মানে কি 5 × 5 × 3, তাহলে 5√3। ওকে, তাহলে কি লিখবো, অতএব OC এর দৈর্ঘ্য 5√3 সেমি। পরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো, একটি বৃত্তের দুটি জ্যা AB ও CD পরস্পর লম্ব। ওকে, ABর মান দেওয়া আছে, আর AB ও AC পরস্পর লম্ব। AB আর ACর মান দেওয়া আছে, বৃত্তটির ব্যাসার্ধ কত। দেখো আমি একটা বৃত্ত আগে আমি ছবিটা দেখো আঁকছি। তাহলে এইটা দেখো, এটা তাহলে AB আর AC, এই দুটো পরস্পর লম্ব, এটা যোগ করে দিলাম। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, যে যেহেতু ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ, অতএব কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে AC স্কোয়ার প্লাস AB স্কোয়ার সমান CB স্কোয়ার, তাই তো?
তাহলে এ বি কত দেওয়া আছে 4, এ বি 4 দেওয়া আছে, আর এসি কত দেওয়া আছে 3, তাই তো। তাহলে এসি 3 স্কোয়ার প্লাস এ বি 4 স্কোয়ার সমান সিবি স্কোয়ার। তাহলে দেখো এটা 9 প্লাস এটা 16 সিবি 25 সমান কত সিবি স্কোয়ার। তাহলে সিবি সমান, অতএব সিবি বা বিসি একই, বিসি সমান √25 সমান 5, তাই না। এবারে দেখো এই যে এটা কি অর্ধবৃত্তস্থ কোণ, তো এ সি এ বি কি লিখতে পারি, যেহেতু কোণ সি এ বি অর্ধবৃত্তস্থ কোণ, অতএব বৃত্তের ব্যাস বিসি সমান 5 সেমি। তাহলে অতএব ব্যাসার্ধ 5/2 সমান 2.5 সেমি। চলো তার পরের প্রশ্নে যাচ্ছি। তার পরের প্রশ্ন দেখো, একটি বৃত্তস্থ চতুর্ভুজ পি কিউ আর এস এর কর্ণদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যে পি আর এস 65 ডিগ্রি এবং আর কিউ এস 45 ডিগ্রি। কোণ এস কিউ পি আর কোণ আর এস পি এর মান কত। আচ্ছা দেখো আগে ছবিটা আঁকি। দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আগে আমি একটা বৃত্ত আঁকলাম, এর ভেতরে একটা চতুর্ভুজ আঁকছি। দেখো হ্যালো, বৃত্তস্থ চতুর্ভুজ, এর নাম দিলাম পি কিউ আর এস। ওকে, পি কিউ আর এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবারে দুটি কর্ণ বলছে এক্স বিন্দুতে ছেদ করেছে, কর্ণদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। তাহলে এইটা নিশ্চয়ই এক্স, এইটা। এবারে কি বলছে, পি আর এস, পি আর এস মানে এই কোণটা 65 ডিগ্রি দেওয়া আছে। ওকে, তারপরে আর কিউ এস 45 ডিগ্রি, আর কিউ এস 45 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি। ওকে, এবারে কোণ এস ও পি সমান কত, মানে এস কিউ পি, এটা এস কিউ পি মানে এই কোণটা কত। আরেকটা চেয়েছে আর এস পি মানে এই কোণটা, কোণ আর এস পি সমান কত। আচ্ছা এটা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো আমরা জানি একই বৃত্তচাপের উপর সকল বৃত্তাংশ কোণ সমান হয়, তাই না। এই যে পিএস, এই বৃত্তচাপের উপর দেখো, তাহলে এইটা আর এইটা তাহলে সমান হবে। এই যে বৃত্তচাপের উপর হলো, একই বৃত্তচাপের উপর সকল বৃত্তাংশ, এই বৃত্তচাপের উপর দেখো এই কোণটা হয়েছে, তাহলে এটা যদি 65 হয়, তাহলে এই যে এর উপরে দেখো এটাও হয়েছে, তাহলে এটাও 45 হবে, 65 হবে। ওকে, তাহলে একটা মান পেয়ে গেলাম, এটা কি এস কিউপি, এটা 65। আচ্ছা তাহলে আমি লিখে দিচ্ছি একটু। দেখো আমি লিখে দিয়েছি যে একই বৃত্তচাপের উপর সকল বৃত্তাংশ কোণ
সমান হয়, মানে এই যে বৃত্তচাপের উপর এই যে বৃত্তাংশত কোণ, আবার এই বৃত্তচাপের উপর এই বৃত্তাংশত কোণ, তাহলে কি দুটো নিশ্চয়ই সমান হবে, তাই না? এই যে এইটা এই যে জিজ্ঞাসা চিহ্ন এটা, তাহলে তাহলে পিএস বৃত্তচাপের ওপর পিআরএস এই যে বৃত্তাংশত কোণ, আর এইটা দুটোই 65 হবে, লিখে দিয়েছি। এটাও 65, এটাও 65। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, এইটা পুরোটা তাহলে হচ্ছে কত হবে, পুরোটা যদি যোগ করি তাহলে অতএব কোণ PQR সমান কত হবে, 65 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। PQR মানে এই কোণটা পুরোটা, এটা 65, এটা 45, দুটো মিলে যোগ করলে কত হবে, 110 ডিগ্রি। ওকে, তাহলে এটা যদি 110 হয়, এটা কত হবে, 180 থেকে 110 বাদ দেবো, কেন, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তাই না? মানে এইটা আর এইটা যোগ করলে 180 হবে, এটা 110 মানে এটা 70, তাই না? মানে 180 থেকে 110 বাদ দাও, তাহলে আমাদের তাহলে অতএব কি লিখতে পারি, অতএব পিএসআর সমান কী হবে তাহলে, মানে এই কোণটা 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান 70 ডিগ্রি, যেটা প্রশ্নে চেয়েছে। এটা তোমরা সাইডে লিখে দেবে যে যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। ওকে, দেখো লিখে দিয়েছি। তাহলে এর পরের প্রশ্নটা চলো দেখো। তার পরের প্রশ্ন, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট 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 tan 89 ডিগ্রি। দেখো অঙ্কটা ভালো অঙ্ক হলেও অনেকটাই সহজ। দেখো একে আমরা লিখতে পারি, এটাই প্রশ্নটা, একে আমরা কি লিখতে পারি, দেখো tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি, এরকম করতে করতে মাঝখানে তো নিশ্চয়ই tan 45 তো আছে, তাই না? tan 45-এর মান কিন্তু 1 আমরা জানি। আচ্ছা, তারপরে এটাকে আমরা কি লিখতে পারি, tan মাঝখানে নিশ্চয়ই আছে আরও tan 87 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি, তাই তো? দেখা যাচ্ছে নিশ্চয়ই। এবারে আমরা কি করব, এটা তো যাই আছে তুলে তুলে যাব, tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি ডট 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 tan 45-এর মান কত, 1, ডট 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 এটাকে আমরা কি লিখতে পারি, tan 90 ডিগ্রি মাইনাস কি লিখতে পারি 3, তাই তো? আর একে লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 2, আর একে লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 1, মানে তাই তো, 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। ওকে, দেখো লিখে নিয়েছি। এবারে আমরা কি করব, এগুলো দেখো সূত্র হবে, এটা কি tan 90 মাইনাস থিটা কী হবে, cot থিটা হবে, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট ডট ডট, এটা তো 1, এটা তাহলে কত হবে, 90 মাইনাস থিটা, তাহলে cot থিটা হবে, মানে cot 3 ডিগ্রি, এটা তাহলে কী হবে cot 2 ডিগ্রি, এটা কী হবে cot 1 ডিগ্রি। দেখো tan 1 cot 1 কাটবে, tan 2 cot 2 কাটবে, tan 3 cot 3 কাটবে, তাহলে 1 1 থাকছে। ওকে, তাহলে উত্তরটা 1 হবে। তারপরের প্রশ্নে যাচ্ছি। তার পরের প্রশ্ন দেখো যে sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফার মান বার করতে বলছে। দেখো এটাই প্রশ্ন।
তাহলে একে আমি কি লিখতে পারি? একে আমি লিখতে পারি সাইন স্কোয়ার আলফা হোল কিউ। একে কি লিখতে পারি? কস স্কোয়ার আলফা হোল কিউ প্লাস একে 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। এটা দেখো একটা সূত্র পড়ে গেছে, এটা এ এটা বি, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab হলো। আর এইখানটায় আমি এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি লিখতে পারি। মানে এখানে ধরো 1 আছে, হলো, ইন্টু 1 আমি আছে তো ভাবতে পারি, সেই 1টাকে আমি কি লিখতে পারি, যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। দেখো তাহলে সূত্র হয়ে গেল এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা কার সূত্র? এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র, এর মান কত? 1, তাহলে 1 কিউব সমান 1। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তার পরের অঙ্কে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্ন, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে এইটা, আর ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে, তাদের আয়তনের অনুপাত বার করতে হবে। তাহলে আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ, তাই তো? তাহলে দুটোর যেহেতু, তাহলে আমি কি লিখতে পারি? প্রথম চোঙের উচ্চতা, লম্ববৃত্তাকার চোঙ লিখবে প্রথম চোঙের উচ্চতা বাই দ্বিতীয় চোঙের উচ্চতা সমান কী হবে? h1 বাই h2 সমান, এটা কত আছে? 1/2। আর কি দেওয়া আছে? ভূমির পরিধির অনুপাত। আবার ভূমির পরিধি, ভূমি মানে বৃত্ত, তাই তো? বৃত্তের পরিধি সূত্র কি? 2πr1, 2πr, এখানে যেহেতু দুটো আছে তাই 2πr1 বাই 2πr2। এটা কত দেওয়া আছে? 3/4। 2π কাটলো। তাহলে অতএব তাদের আয়তনের অনুপাত দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত সমান, তাহলে কি হবে? পাই r1 স্কোয়ার এইচ বাই পাই r2 স্কোয়ার এইচ, তাই তো? তাহলে পাই কাটলো, h1 h2, তাহলে এটাকে কি লিখতে পারি? r1 বাই r2 হোল স্কোয়ার h1 বাই h2। ওকে, আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে দুটো যেহেতু, তাই পাই r1 স্কোয়ার h1 আর পাই r2 স্কোয়ার h2। তাহলে এদের মানগুলো বসিয়ে দাও। r1 বাই r2 মান কত আছে? 3/4, 3/4 হোল স্কোয়ার ইন্টু h1 বাই h2 মান 1/2। তাহলে এটা কী হবে? 9/16, 1/2। তাহলে কী হবে? 9/32 সমান 9:32। চলো তো তারপরের অঙ্কে দেখো। তারপরে এক্স সাইড দাগে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দিয়েছে, আয়তন দিয়ে দিয়েছে। আচ্ছা, আয়তনের সূত্রটা জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান, এইটা লিখব। তাহলে দেখো এখানে ব্যাসার্ধ বার করতে বলেছে, তাহলে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান r সেমি। তাহলে শর্তানুযায়ী কি লিখতে পারি? শর্তানুযায়ী 1/3 পাই আর স্কোয়ার সমান
এইচ সমান 100 পাই, এটা প্রশ্নে দেওয়া আছে। হলো, তাহলে পাই পাই কাটলো। ওকে, আচ্ছা এইচের মানটা কিন্তু দেওয়া আছে 1/3 আর স্কোয়ার ইন্টু এইচের মান কত 12। হলো, তাহলে আর স্কোয়ার সমান করতে হবে দেখো যারা দেখতে পাওনি, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ আর সেমি আর আয়তন দেওয়া আছে। আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 100 পাই, এটা দেওয়া আছে। পাই পাই কাটলাম, তাহলে 1/3 তারপরে আর স্কোয়ার আর এইচের মানটা 12, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, সমান 100। তাহলে আর স্কোয়ার সমান 100 ইন্টু 3টা এদিকে এলে গুণ হবে, 12টা এদিকে এলে ভাগ হবে। হলো, 3 4 12, 4 2 4 5 20। তাহলে আর এর মান হবে √25 সমান 5 সেমি। হলো, তাহলে অতএব শঙ্কুটির ব্যাসার্ধ 5 সেমি। ওকে, দেখো অতএব লিখে নিয়েছি। তারপরে শেষ অঙ্কে যাচ্ছি আমরা। দেখো রাশি বিজ্ঞান থেকে দিয়েছে। দেখো যে লাস্ট অঙ্ক এইটা যে দেওয়া আছে, এইটা কিন্তু এ, এই 25টা এ আর 10টা কিন্তু এইচ। হলো, এক্স বারের সূত্রটা তাহলে লিখছি আমি। দেখো এক্স বার সমান এ প্লাস সামেশান এফআই ইউআই বাই সামেশান এফআই ইন্টু এইচ। হলো, প্রশ্নে তাহলে এটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে 25 প্লাস সামেশান এফআই ইউআই এর মানটা দেওয়া আছে 20 আর সামেশান এফআই এর মান দেওয়া আছে 100 আর এইচ এর মানটা দেখিয়ে দিলাম কোনটা হবে, 10 হবে। ওকে, তাহলে 10 10 বিদায়, 0 0 বিদায়, 10 2 20, তাহলে 27 অ্যান্সার। ওকে, তোমরা বরঞ্চ সাইটে এগুলো লিখে নিতে পারো, যেহেতু ইউআই সমান xi - 25/10, তাহলে অতএব এখান থেকে হচ্ছে এ সমান 25 আর এইচ সমান 10। ওকে, এইটা সাইটে লিখে নিতে পারো। ওকে, এই পর্যন্ত তাহলে।